নমস্কার। নমস্কার। স্বপ্নের করিডোরে সাহিত্য পত্রিকা আয়োজিত সাহিত্য বাসরে আজকে আমরা পেয়ে গেছি বর্ষীয়ান সাহিত্যিক সিদ্ধেশ্বর শেঠ মহাশয়কে। আসুন আলোচনার মাধ্যমে আমরা তার কাছ থেকে কিছু কথা জেনে নেব। দাদা নমস্কার। প্রথমেই জানাই নমস্কার। আপনার জন্ম বর্ধমানে সুনুর গ্রামে। ঠিক। ছেলেবেলার কথা কিছু বলুন। 1349 সালের আমার জন্ম। বর্ধমান জেলার এখনকার পূর্ব বর্ধমান জেলা, বর্ধমান জেলার ভাতার থানা অন্তর্গত সুনুর গ্রামে। আমার বাবার নাম ঈশ্বর পঞ্চানন শেঠ, মা ঈশ্বর শ্রীমতী দলবাসিনী শেঠ। আমরা 5 ভাই, আমি তার মধ্যে বয়োজ্যেষ্ঠ। আচ্ছা, ছাত্র জীবনে তো আপনি অনেক আবৃত্তি এবং নাট্য অভিনয়ের সঙ্গেও যুক্ত ছিলাম। তো আবৃত্তি মোটামুটি শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক স্কুলে, কিন্তু আমি যখন ক্লাস 5-এ উঠলাম, আমার গ্রামে শুধু প্রাইমারি স্কুল ছিল তখন। আমার মামার বাড়ি আমার গ্রাম থেকে 3 মাইল দূরে, সেখানে মাধ্যমিক স্কুল ছিল, এখন সেটা উচ্চ মাধ্যমিক হয়েছে কুরমুন গ্রাম। তো সেই গ্রামে যেতে পড়ে। হ্যাঁ, তো ওইখানে ক্লাস 5-এ ভর্তি হওয়ার পরে আমাদের বাংলার শিক্ষক যিনি ছিলেন, তিনি বাংলাও নিতেন, ইংরেজি ক্লাসটাও নিতেন, হংসবাবু। তো তিনি একদিন আমার মামাকে ডেকে বললেন যে, নন্দ, তোর ভাগনা মোটামুটি ছড়া টড়া ভালোই বলছে, তোকে তুই একটু দেখাশোনা করিস। আচ্ছা, পড়াশোনা কি বর্ধমানে? পড়াশোনা পরবর্তীকালে বর্ধমান রাজ কলেজে। আচ্ছা। তো ওই সময়েই মামার পাশের প্রতিবেশী দৌলগোবিন্দ মাজিল্লা, তার ভাইজির বিয়ে হবে। সে কিভাবে শুনেছিল জানি না, সে মামাকে বলেছে যে, নন্দ, তোর ভাগনাকে বল কয়েকটা বিয়ের কবিতা লিখে দিতে। তখনকার দিনে প্রত্যেকটা বিয়ে বাড়িতে বিয়ের কবিতা লেখা হতো, মায়ের জবানিতে, বাবার জবানিতে, বোনের জবানিতে, বাড়িতে যারা থাকতেন, পিসি, ঠাকুমা, আবার তার মামার বাড়ির জবানিতেও মামা, মামিমা, দিদিমা। তো আমার সেই সাহিত্য অঙ্গন যদি বলেন, সেইটাই শুরু, পদ্য লেখাতে দিয়ে শুরু। তারপরে পাড়ায় যতগুলো বাড়িতে বিয়ে হয়েছে, আমার ক্লাস 10 পর্যন্ত থাকাকালীন অবস্থায় প্রত্যেকটা বিয়ের অনুষ্ঠানে আমাকে ওই বিয়ের কবিতা লিখে দিতে হতো, বিয়ের পদ্য। একটু নতুন জিনিস জানা গেল। তারপর দুর্গাপুরে এলেন কিভাবে? দুর্গাপুরে এলাম, আমার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের নাম লেখানো ছিল স্কুল ফাইনাল পাস করার পরে। তো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে হঠাৎ করে বাড়িতে একটা চিঠি এলো যে বর্ধমান জেলার সমস্ত মাধ্যমিক পাস ছেলেদের নিয়ে একটা ইন্টারভিউটা হয়েছিল বর্ধমানের স্কুলে। তো সেখানে পরীক্ষা দেওয়ার পরে এমনি বসে আছি 3 মাস পরে বাড়িতে একটি চিঠি এলো যে দুর্গাপুর ইস্পাত কারখানার পার্সোনাল ডিপার্টমেন্টে আপনি 23শে মার্চ দেখা করুন। 23শে মার্চ 1962। তো আমার 23শে মার্চের জায়গায় 24শে মার্চ হয়ে গিয়েছিল। গেলাম, ওরা একটা ফর্ম দিল, বললো ফর্মটা 10 দিনের মধ্যে পূরণ করে যা যা ডকুমেন্টস চাওয়া হয়েছে সেগুলো দিয়ে এখানে জমা দিয়ে যাবে। মানে তখন আপনার বয়স কত ছিল? তখন আমার বয়স হচ্ছে 嗯。
1941 আর 1962। ওই 21-22 বছর। হ্যাঁ, 22 বছর ছিল। তো ওখানে যা ফর্মে বিভিন্ন কলম ছিল, আমি তো অত শত জানতাম না। আমি ইতিমধ্যে তার 6 মাস আগে, কলটা পাওয়ার 6 মাস আগে একটা বর্ধমান ব্লক থেকে, ওই ভাতার ব্লক থেকে একটা টেম্পোরারি স্বাস্থ্যকর্মী টিকে দেব, সেই নিয়োগপত্র পেয়েছিলাম। তাই আমি সেটা লিখে দিয়েছি। এবারে যখন জমা দিয়েছি তখন বললো, এটার কি ডকুমেন্টস আছে দেখান। কোনো ডকুমেন্টস, কোনো সার্টিফিকেট? না, তা তুমি বলে সার্টিফিকেট নিয়ে আসতে হবে। ফলত দেরি হয়ে গেল আরও 1 মাস। যাই হোক, সেগুলো সব চুকিয়ে বুকিয়ে মোটামুটি 62 সালের এপ্রিল মাসে আমি জয়েন করি পার্সোনাল ডিপার্টমেন্ট। পার্সোনাল। মানে তারপরে কি একদম রিটায়ার ওখানে না, রিটায়ার? প্রথমে পার্সোনাল ডিপার্টমেন্ট ইয়েতে ফাইন্যান্স। আচ্ছা। ফাইন্যান্সে ছিলাম 62 থেকে 70 সাল পর্যন্ত। তারপর তখন কি পাকাপাকি ভাবে দুর্গাপুরে চলে এলেন কোয়ার্টার? হ্যাঁ, পাকাপাকিভাবে চলে এসেছিলাম। আচ্ছা, আপনার সমকণ্ঠ পত্রিকা, আপনি তো সমকণ্ঠ পত্রিকার সম্পাদক। এছাড়া আপনি কি কি পত্রিকার সাথে যুক্ত সেগুলো বলবেন, এবং সমকণ্ঠ পত্রিকা সম্বন্ধেও কিছু বলুন, মানে উদ্ভব কিভাবে হলো। সমকণ্ঠ পত্রিকার আগে আমি কৃষ্টি পত্রিকার সঙ্গে যুক্ত ছিলাম। 3 জন যৌথভাবে করতাম পত্রিকাটা। গৌরাঙ্গ চট্টোপাধ্যায়, রঞ্জিত পাল আর আমি, সিদ্ধেশ্বর সেন। তো 2 বছর চলার পরে গৌরাঙ্গ চট্টোপাধ্যায় প্রয়াত হলেন। সেটা কত সালে? সেটা হচ্ছে 1974 সাল। তো তারপরে ওই 2 বছর পরেই পত্রিকাটি বন্ধ করে দিতে বাধ্য হলাম। তার আরেকটা কারণ হচ্ছে, রঞ্জিত পাল টাউনশিপে ছিলেন তখন, আমাদের এজনেই ছিলেন আকবর রোডে। উনি বাসা বদল করে চলে গেলেন বিজনে। এবারে মোটামুটিভাবে দৈনন্দিন যোগাযোগটা কমে গেল, ফলত আস্তে আস্তে পত্রিকাটাও বন্ধ হয়ে গেল। তারপর সমকণ্ঠ পত্রিকা? সমকণ্ঠ পত্রিকা 1990 সাল থেকে শুরু। 1989 সাল ত্রৈমাসিক হিসেবে ঘোষিত হয়ে শুরু হলো, কিন্তু প্রথম বছরটা ত্রৈমাসিক হিসেব করতে পারিনি। প্রথম এবং দ্বিতীয় বছরে 2টো করে সংখ্যা বেরোতো, একটা বার্ষিক সংখ্যা আর একটা শারদ সংখ্যা। মোটামুটি 90 সাল থেকে চলছে বছরে 4টে সংখ্যা। আমিও লিখেছি অনেকবার সমকণ্ঠ অনেক পত্রিকা, লিখেছি। অনেকবার লিখেছি। আচ্ছা, আপনি তো দুর্গাপুর সাহিত্য সভার সঙ্গেও যুক্ত ছিলেন। হ্যাঁ, দুর্গাপুর সাহিত্য সভায় আপনাদের যে নিয়মিত সভা হতো, সেই সময় মধু চট্টোপাধ্যায় থেকে শুরু করে অনেকেই আসতেন। তাদের কথা কিছু বলুন একটু। আমাদের সেই সময় দুর্গাপুরের পত্রপত্রিকা বলতে, এগুলো আগেও বলেছি আপনার কাগজে আমার একটা সাক্ষাৎকারের ইয়ে ছিল, পাঠিয়েছিলেন। হ্যাঁ। তো তখন দুর্গাপুরের মোটামুটি চলনশীল পত্রিকা বলতে স্বগত স্বগত পত্রিকা। তো সেই স্বগত পত্রিকা 80 সালের পর থেকে তার ক্ষইতে 1922 সালে সেটা সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। 1922 না 1982। তো তারপরে আমার তখন একটা সব পেয়েছির আসর ছিল, কনিষ্ক মাঠের আসরটা হতো। ওখানে পাড়ার বেশ কিছু সাহিত্য মনস্ক মানুষ এসে, তাদের 5 জন, সেই 5 জন একদিন বসে বসে আলোচনা হলো যে দুর্গাপুরে এখন কোনো সাহিত্য হচ্ছে না, তো আমরা একটা সাহিত্য সংগঠন গড়ে তুলি। এই দুর্গাপুর সাহিত্য সভার জন্ম হলো। কৃষ্ণদেব বাবু ছিলেন। হ্যাঁ, 1986 সালে দুর্গাপুর সাহিত্য সভার জন্ম হলো। আমরা 7 জন মানে প্রতিষ্ঠিত সদস্য ছিলাম। তার মধ্যে কৃষ্ণদেব বাবু, মধু চট্টোপাধ্যায়, রাধা বিনোদ চট্টোপাধ্যায়, তারপরে
অমলকান্তি বিশ্বাস মাস্টারমশাই ছিলেন, হুম, ষষ্ঠী- সুনীতি মণ্ডল, ষষ্ঠীপদ পাল ছিলেন ষষ্ঠীপদ পাল তারপরে পরে। প্রতিষ্ঠিত সদস্য। হুম, আর এক চট্টোপাধ্যায় ছিল, নামটা ভুলে যাচ্ছি। ঠিক আছে, যাই হোক। তো সেই সাহিত্য সভাতেও তো অনেকে আসতেন দুর্গাপুরের হ্যাঁ। গণ্যমান্য ব্যক্তি। আমরা মোটামুটি 1 বছরের মধ্যে একটা মিটিং ডেকে সিদ্ধান্ত নিলাম, সেটা আমাদের কনিষ্ঠ প্রাইমারি স্কুলে ওই সভাটা হয়েছিল। মোটামুটি উপস্থিত ছিলেন 29 জন। সেইখানে আমরা ঘোষণা করেছিলাম যে দুর্গাপুর সাহিত্য সভাকে দুর্গাপুরের প্রত্যেকটি শিল্পনগরকে আমরা ছড়িয়ে দেব হুম, এবং প্রতি 2 মাস অন্তর শিল্পনগরের কোনো না কোনো অঞ্চলে আমরা একটা করে সাহিত্য অনুষ্ঠান করব। বাহ। তো সেই মতো ভাবে চলতে চলতে আমাকে কৃষ্ণদেব বাবু কিছু নথি দিয়েছেন, মানে হুম। খাতায় আপনাদের সই করা সেই সময়কার মিটিং এর Meeting, ছবিগুলো ঠিক, ঠিক। এবং পেপারে যেসব কাটা বেরোতো, হুম। তো সেটা আমি খুব যত্ন করে রেখেছি। একটা খাতা ছিল, খাতার ঠিক, মধ্যে ঠিক। সময় এবং অনেক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট খুব মূল্যবান ছবিও আছে তাতে। মধু চট্টোপাধ্যায় থেকে আপনাদের ছবি, সেটা খুব ভালো একটা ডকুমেন্ট। আচ্ছা, এবার আমি আপনার লেখালেখি নিয়ে একটা কিছু প্রশ্ন জানতে চাই। তো আপনি তো মূলত কবিতা ও প্রবন্ধ লেখেন, তাই তো? নাকি এর বাইরে আর কিছু লেখালেখি করেছেন? কবিতা প্রবন্ধই আমার মেন, আর ছড়া। ছড়া। আমার একটা ছড়া সামগ্রিক ছড়া গ্রন্থ একটা প্রকাশ করেছি। হুম। তো এ পর্যন্ত কটা বই হয়েছে মোটামুটি? আমার প্রকাশিত বইয়ের কবিতা এবং ছড়া নিয়ে 6টা বই হয়েছে। বইগুলো সম্বন্ধে একটু বলুন কিছু। প্রথম বই হচ্ছে আবর্ত, আবার তো কি কবিতার বই? কবিতার বই। সেটা কত সালে? সেটা হচ্ছে সম্ভবত 1973। আচ্ছা। তারপরে একটি দ্বিতীয় কবিতার বই, সেটাও প্রথম কবিতার বইটা মোটামুটি সবার জন্যই ছিল। দ্বিতীয় কবিতার বইটা অনেকখানি শিশু পাঠ্য কবিতার বই, নামটা মনে করতে পারছি না, শেষ উত্তরের আশায়। বাহ। তারপরের বইটা হচ্ছে শতাব্দীর অপেক্ষায়, এটাও কবিতার বই। শতাব্দীর অপেক্ষায় বইটা আমাকে মোটামুটি কবি সাহিত্যিক হিসেবে হুম, পরিচিতিটা দিয়েছে। আচ্ছা। তারপরেও আমাদের নন্দীগ্রামের ঘটনা নিয়ে সূর্য বিদায় একটা কবিতা, কার্গিল যুদ্ধের প্রেক্ষিতে ফুল নয় আগুন, এই একটা কবিতার বই। এই বই দুটো খুব জনপ্রিয় হয়েছিল এবং অনেকেই চিঠি লিখে আমাকে সাধুবাদ জানিয়েছিলেন। আচ্ছা। কিছু কিছু চিঠি অবশ্য এখনো খুঁজলে পাওয়া যাবে। আচ্ছা। আপনার পত্রিকার দপ্তরেও তো অনেক চিঠি আসতো এবং হ্যাঁ, সেগুলো পত্রিকা দপ্তরের সমকণ্ঠ যখন হলো, সমকণ্ঠ পত্রিকায় অনেক চিঠি পড়তাম, আমি দেখেছিলাম বিভিন্ন জেলা থেকে অনেকেই চিঠি লিখতো। সমকণ্ঠ পত্রিকাটা শুরু হলো আর একটু পরে, হুম, 1986 থেকে। 86, 87, 88 এই 3 বছর খুব একটা ভালোভাবে পত্রিকাটা চলেনি এবং দুর্গাপুর ভিত্তিক চলছিল। হুম, প্রথমে আমাদের এই ছিলেন কি চট্টোপাধ্যায় যেন, মধু চট্টোপাধ্যায় প্রথম ইয়ে হলেন, সম্পাদক হিসেবে চালালেন। হুম। ওনার পরে দায়িত্ব নিলেন, অ্যালোস্ট্রিতে কাজ করতেন ভদ্রলক্ষ্মী চট্টোপাধ্যায়। এত স্মৃতিভ্রংশ হচ্ছে। সেগুলো বয়সের তারপরে নিলেন আমাদের কৃষ্ণ। আপনি লিখেছিলেন আপনার আমার যে দুর্গাপুরের হ্যাঁ। সাহিত্য ফিরে দেখা, ওটাতে ডকুমেন্ট হিসেবে আছে আপনার লেখাগুলো, এগুলো আছে লিখেছিলেন। আমি দায়িত্ব নেওয়ার পর থেকে মোটামুটি এটা ত্রৈমাসিক হিসেবে এবং দুর্গাপুরের বাইরে ছড়িয়ে দেওয়ার
চেষ্টা করেছি এবং সফল হয়েছি। আচ্ছা, আপনি তো বিভিন্ন দুর্গাপুরে সপ্তাহের আসর এবং শিশুদের কিছু কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, সেসব নিয়ে কিছু বলুন। সালটা হচ্ছে 1971। সেই সময়ে তার অন্ততপক্ষে 10 বছর আগের থেকেই শিল্পনগরীগুলোতে একটা অশান্তময় পরিবেশের সৃষ্টি হয়। দুর্গাপুর প্রথম থেকেই বামপন্থী কর্মীদের প্রাধান্য ছিল এবং তাদের ওই সবসময়ই একটা নেতিবাচক আন্দোলন, ধোঁয়া বন চাকা বন। তো সেই নিয়ে প্রত্যেকটা শিল্পনগরীতে একটা অশান্তির পরিবেশ। না, সেটা আপনি চলছে। বলছেন কিভাবে? বামপন্থী আন্দোলনের পক্ষে অনেক কিছু ভালো কিছুও তো হয়েছে। হ্যাঁ, কিছু নিশ্চয়ই হয়েছে, কিন্তু রাজনৈতিকভাবে যে দিকটা, সেইখানে সরাসরি প্রচণ্ড হিংসাত্মক কার্যকলাপ চলছিল। এমনও হয়েছিল 1968 সালে 1 মাসে 29 জন খুন হয়েছিল দুর্গাপুরের বিভিন্ন শিল্পনগরীগুলোতে। তো সেই সময়ে আমাদের পাড়ায় আমার ওই সপ্তাহিক আসরের সুবাদে যারা আমার সঙ্গে ছিলেন, মোটামুটি একটু অন্যরকম মুক্তির আশ্বাস। হ্যাঁ, মোটামুটি 7 জন। তাদের মধ্যে বিনয় ব্যানার্জি এর সভাপতি ছিলেন, ওনার বাড়ি নাচনে। তো তার বাড়িতে তিনি একটা সভা ডাকলেন, ডেকে আমাকে বললেন যে শেখবাবু, আপনি তো ইউনিয়নে মোটামুটি ভালোই পরিচিতি পেয়েছেন, কিন্তু আমাদের টাউনশিপে যে অশান্ত পরিবেশ চলছে, এইখান থেকে মুক্তির কোনো উপায় আপনি চিন্তা ভাবনা করতে পারেন? কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান কোথাও হতো না, একমাত্র প্রত্যেকটা কমিউনিটি সেন্টারে সপ্তাহে 2 দিন শনি আর রবিবারে সিনেমা দেখা হয়। নাটক তো হতো না। নাটক হতো, সেটা একটা নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে, সেইভাবে কোনো সাহিত্য ছিল না। বিশেষ করে এই অশান্ত পরিবেশে সার্বিকভাবে সেটা সম্ভবও ছিল না। তো আমি তখন বললাম যে সামনের রবীন্দ্র জয়ন্তীতে আমাদের পাড়ায় একটা অনুষ্ঠান করা হোক। মোটামুটি রবীন্দ্র জয়ন্তী 3 মাস আগে অফিসে কাজ করার সুবাদে সাইকেল স্টাইল করার একটা সুবিধা ছিল আমার। আমি সাইকেল স্টাইল করে নিয়ে এসে বাড়ি বাড়ি, প্রত্যেকটা বাড়ি বাড়ি সেগুলো বিক্রি করেছিলাম, কনিষ্ক, শিয়ারদাস আর সেকেন্ডারি। তারপরে নির্দিষ্ট রবীন্দ্র জয়ন্তীর দিনে আমরা একটা অনুষ্ঠান করলাম এবং সেই অনুষ্ঠানে তৎকালীন ভিডিও যিনি ছিলেন নিখিলেশ বাবু, তাকে আমন্ত্রণ করে নিয়ে এসেছিলাম। তার আগেই অবশ্য ওনার অফিসে গিয়ে ওনাকে ফিডব্যাক দিয়েছিলাম যে আমরা এইভাবে একটা চিন্তাভাবনা করছি। ওনার মাধ্যমেই ঘোষণা করা হলো যে কাল থেকেই কনিষ্ক মাঠে অজানা সপ্তাহে আসরের সূত্রপাত হবে, আপনাদের বাড়ির ছেলে মেয়েদের এখানে পাঠাবে। এই খোলাখুলিভাবে মঞ্চ তৈরি করে সাংস্কৃতিক অনুষ্ঠান ইস্পাত নগরীতে সামাজিকভাবে সেই শুরু। যদিও কলকাতা থেকে যাত্রা দল ভাড়া করে নিয়ে এসে অনেক যাত্রা অনুষ্ঠান হয়েওছে, কিন্তু মঞ্চ তৈরি করে সাংস্কৃতিক অনুষ্ঠান সেই প্রথম শুরু হলো কনিষ্ক মাঠ থেকে। না, আচ্ছা, আপনি যখন দুর্গাপুরে এলেন, সেই সময় দুর্গাপুরের কিরকম সাহিত্যের পরিমণ্ডল দেখেছেন বলে আপনার মনে হয় ছিল? সেই সময় সাহিত্যের পরিমণ্ডল অন্তত পক্ষে গোটা 60-এর দশকে দেখতে পাইনি। যদিও একমাত্র যেটা আগে বললাম স্বগত পত্রিকা, সেটা গোষ্ঠীবদ্ধ ছিল, তার খোলাখুলি বিতরণ হতো না। বিশেষ করে বামপন্থী মহলের কর্মীবৃন্দের কিছু কিছু, তার সার্বিকভাবে নয়, যারা মোটামুটি সাহিত্য মনস্ক ছিলেন, তাদের সঙ্গে তাদের হাতাহাতি ঘুরত পত্রিকাটা। না, তাহলে আপনাকে আমার একটা প্রশ্ন,
যে দুর্গাপুরে সেই সময়কার আপনি সাহিত্য জগৎ দেখেছেন এবং ইদানিং অনেক অনুষ্ঠানে আপনি যাচ্ছেন, ওই মনে করুন 2000 সালের পরবর্তীকালে। তো সেই সময়কার সঙ্গে এখনকার যে তুলনা, যদি তুলনা করা হয় তাহলে আপনি কিভাবে দেখবেন যে এখন বেশি হচ্ছে নাকি দুর্গাপুরের সাহিত্য চর্চা সম্বন্ধে আপনার কি ধারণা? আচ্ছা, আরেকটি প্রশ্ন আমার এর সাথে, এখন কি এখন তো অনেকেই প্রচুর বই টই লিখছেন এবং এখন কি পড়ছে মানুষ কবিতা গল্পের বই, সে সম্বন্ধে কিছু বলুন। পড়াশোনা কেমন বেড়েছে? এই প্রশ্নটা পরে উত্তর দিচ্ছি। আগের যে প্রশ্নটা করলেন যে দুর্গাপুরের সার্বিক সাহিত্য বলতে যেটা বোঝায়, আমি এর আগে উল্লেখ করেছিলাম যে দুর্গাপুর সাহিত্য সভাকে সারা দুর্গাপুরব্যাপী ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং সদস্য তৈরি করারও চেষ্টা করেছি। তো সেই সুবাদে দুর্গাপুরের সাহিত্য পরিমণ্ডল বলতে যা বোঝায় তার সূত্রপাত দুর্গাপুর সাহিত্য সভার পক্ষ থেকেই হয়েছে। এবারে তখনকার যে সাহিত্য পরিমণ্ডল ছিল তার থেকে এখন অবশ্যই অনেক অনেক উন্নত এবং অনেকগুলো সাহিত্য সংগঠন এখন দুর্গাপুরে চলছে। পত্রিকার সংখ্যাও কম বেশি 15-16টা। সেই নিরিখে সাহিত্য আন্দোলন বলতে যেটা বোঝায় সেটা ক্রমশ প্রচার এবং প্রসার তা বেড়েছে এবং এখন সুবিস্তৃতভাবে বেশ কিছু মানুষ সাহিত্যের সঙ্গে জড়িয়ে আছেন, সাহিত্যকর্মের সঙ্গে জড়িয়ে আছেন। তারা লেখালেখি যেমন করছেন তেমনি বিভিন্ন সাহিত্য সংগঠন নানা অনুষ্ঠানও করছে। না, সেটা কি মানে সেটা অনেকটা আমাদের প্রভাবিত করছে? মোটামুটি সাহিত্য মনস্ক যারা তাদের মধ্যে নিশ্চয়ই প্রভাব এসেছে, আছেও। তার মানে আপনি বলতে চাইছেন যে 60-এর দশকের থেকে এখন অনেকটা বেশি হচ্ছে এবং বিস্তৃত হচ্ছে এবং তার কোয়ালিটিটা কিরকম আপনি বলেন? কোয়ালিটি নিঃসন্দেহে ভালো হয়েছে এবং সাহিত্য মূল্যের গভীরতা সেটাও বেড়েছে। অন্ততপক্ষে 7-8 বছর আগে পর্যন্ত সেইভাবে তরুণ সম্প্রদায় এগিয়ে আসছিল না। এখন দেখা যাচ্ছে যে তরুণ সম্প্রদায়ের মধ্যেও পুরুষ এবং নারী তাদের মধ্যেও এই প্রবণতাটা সাহিত্য মণ্ডলে ছড়িয়ে পড়ছে এবং বিকশিত হচ্ছে। তাহলে আপনি দুর্গাপুরের যে সাহিত্যের স্বর্ণযুগ সেটা কোন সময়টা উল্লেখ করবেন? না কোনো সময় সেটা মানে আপনি মানে একটা টাইম স্প্যান বলতে পারা যাবে না? সেইভাবে নিঃসন্দেহে বলা যাবে গত শতকের 90-এর দশক থেকে শুরু করে 2000 সালের প্রথম দশক পর্যন্ত স্বর্ণযুগ আমরা বলতে পারি। আচ্ছা, শুধু বলতে পারি না, দাবিও করতে পারি। আচ্ছা। আর এখন 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 আবার সেই জায়গায় ফিরে যাওয়ার চেষ্টা হচ্ছে এবং তার অন্যতম পুরোধা ব্যক্তিত্ব হচ্ছে আমাদের রাজীব ঘাটি এবং অবশ্যই আপনি। না না, আমি তো পারি না শারীরিক। আপনি একটা নতুন দিগন্ত উন্মোচন করেছেন। আপনার যে কটা বই দেখার সৌভাগ্য আমার হয়েছে, পড়ার সৌভাগ্য হয়েছে, তাতে আমি সেইভাবে আপনাদের থেকে অনেক শিখেছি, অনেক যে মানে আমি সেরকম নয়। তো আমার অনেক শারীরিক প্রতিকূলতা রয়েছে যার জন্য অনুষ্ঠানে যেতে পারি না, সেভাবে করে উঠতে পারি না। কিন্তু আপনারা তো এত দীর্ঘ সময় ধরে লিখছেন, লেখালেখির সাথে যুক্ত এবং এখনো বিভিন্ন সাহিত্য অনুষ্ঠানে আপনাদের দেখতে পাচ্ছি, সেটা খুবই আমাদের প্রাণিত করে এবং আমরা আপনাদের দেখেই শিখি। তো আরেকটা জিনিস আমি যেই প্রশ্নটা করলাম যে পড়াশোনাটা কেমন হচ্ছে আপনার কি মনে হয়? এখন তো অনেক বই বেরোচ্ছে, সকলে কি পড়ছে বই? কিন্তু বই বিক্রি তো অনেক কমে গেছে, মানে আমি সে সম্বন্ধে কিছু সেই বিচারে বই বিক্রি কমেছে নিঃসন্দেহে। একমাত্র রাজীবের যে দুটি, একটা আলপনা পত্রিকা আর একটা কি যেন পত্রিকার নাম শিল্প সাহিত্য। তো রাজীব এই দুটো পত্রিকার মোটামুটিভাবে প্রচার যেমন করছে তেমনি
ওর মাধ্যমে দুর্গাপুর এবং দুর্গাপুরের বাইরেও না অনুষ্ঠান ও অনেক হ্যাঁ। খাট পরিশ্রম পরিশ্রম করছে। করছে, হ্যাঁ। এবং সেখানে ওর মাধ্যমে শুধু ওর পুস্তিকা এবং ওর বই নয়, হুম, দুর্গাপুরেও কিছু অন্য লেখকদের বইও সংগ্রহ করেছে, হুম, সেগুলো কিছু কিছু বিক্রি ওর মাধ্যমেই হচ্ছে। হুম। না না, বিক্রি যে একেবারে নেই তা বলবো না, কারণ আমার নিজেরও আগে বই নিয়ে বসতাম, তো আমার নিজের বই এবং দেখেছি অনেকে আগ্রহ আছে, কিন্তু সেইটা তৈরি করতে হবে, আমাদের আরো বেশি করে ঠিক। প্রচার করতে হবে। এবং বিশেষ করে আমার যে পত্রিকা দুর্গাপুর সাহিত্য ফিরে দেখা আপনি লিখেছিলেন, তো সেটা নিয়ে অনেক আগ্রহ হয়েছিল, কলকাতাতেও অনেকে পড়ে আগ্রহ দেখিয়েছিলেন যে কিছু ভুল ত্রুটি তো থাকেই, কিন্তু বইটা অনেকেই কিনে নিয়েছেন, এবং অনেক আমার কাছে এখন আর হয়তো খুব বেশি নেইও, 4-5 কপি রয়েছে, আবার নতুন করে করতে হবে। তো যাই হোক, তো সেটা তার সে যে এই প্রশ্নটা বলছেন যে লোকে এখন পড়ছে, আপনি আপনার বক্তব্য। পড়ছে। আচ্ছা, আপনার সহধর্মিণী কল্পনা শেঠ, উনিও তো লেখালেখির সাথে যুক্ত এবং গানও করেন ভালো, তো ওনার সম্বন্ধে কিছু বলুন। উনি মোটামুটি আমার সঙ্গে থাকতে থাকতে এবং বিভিন্ন অনুষ্ঠানে যেতে যেতে বিভিন্ন অনুষ্ঠানে যায়, ভালো। যেতে যেতে উনি অনুপ্রাণিত হয়েছেন। যে প্রথম উনি কবিতার ছড়া দিয়ে শুরু করেছিলেন, সেটা ওই 90-এর দশক। ওনারা কি বই আছে? ওনার একটা বই আছে, কবিতার বই। তো আর উনি একজন সঙ্গীত শিল্পী, আচ্ছা। গানটা খুব একটা খারাপ করেন না। আপনার ছেলেও তো বেশ অনেক অনুষ্ঠানে দেখি যায়, হ্যাঁ। সংস্কৃতি মনস্ক এবং সংস্কৃতি গানের মনস্ক, সাথে এবং ও যুক্ত। খুব ভালো তবলছি। তবলছি আমি খুব দেখেছি, ভালো তবলছি। এবং খুব ভালো ছেলে। ও শুধু নিজে বাজায় তাই না, বেশ কিছু সঙ্গীতানুষ্ঠানও অর্গানাইজও করে, অনেকগুলো করেছে। হুম। আচ্ছা, তাহলে আপনি কিছু আপনার দুর্গাপুর হোক বা প্রথম কথা যে বাইরে আপনার প্রিয় লেখকদের কিছু কথা বলুন, মানে ওভারঅল। এছাড়া দুর্গাপুরের পুরোনো দিনের লেখকদের, যাদের লেখা আপনার খুব ভালো লাগবে, সেরকম প্রবন্ধকার বা গল্পকার, কবি। প্রথমে দুর্গাপুরের বাইরের কিছু প্রবীণ সাহিত্যিকের কথা বলবো। যার লেখা আপনাকে অনুপ্রাণিত করে। তার মধ্যে হচ্ছে রূপনারায়ণপুরের অরুণ চট্টোপাধ্যায়, আচ্ছা। আসানসোলের আসানসোলের গল্পকার ছিলেন পরিতোষবাবু, পরিতোষ রায়। আর একদিন ওনাদের সঙ্গে কি যোগাযোগ আছে এখন? না, ওনারা ও, দুজন অরুণদা তো চলে গেছেন, চলে অরুণবাবু গেছেন। তো চলে গেছেন, হ্যাঁ। পরিতোষ। আমাদের পরিতোষবাবু প্রয়াত হয়েছেন। আসানসোলের আর একটা পত্রিকার সম্পাদক ছিলেন, ভদ্রলোকের নামটা ভুলে যাচ্ছে, তাকে আমরা সম্বর্ধনা দিয়েছি দুর্গাপুর সাহিত্য সভার তরফ থেকে। এত স্মৃতিবংশ হচ্ছে আমার, না না, সেটা কষ্ট বয়স, লাগে। এখন বয়সে তাহলে হয়তো তো আপনার এই বয়সে। তিনিও প্রয়াত হয়েছেন। আর মোটামুটি আমার থেকে বছর তিনেকের ছোট বাসুদেব মণ্ডল, দুর্গাপুরের যোধন পত্রিকা আজকের যোধন আজকের যোধন, বাসুদেবটা তো একটা প্রচন্ড আমাদের ভাবে- কাছে দৃষ্টান্ত। প্রচন্ড অ্যাক্টিভ, এবং ওনাকে ওই এলাকার বাসুদেবদাকে দেখে আমি অবাক লাগে, এখনো বই নিয়ে চলে যাচ্ছে কোথায় কোথায়, হ্যাঁ। কাজ করছেন। পশ্চিম বর্ধমানের ওনাকে আমি বলি যে সাহিত্যের ধ্রুবদাস। তো উনি বলেন আমাকে এত উপরে তুলবেন না। যাই হোক, ওনার কথা প্রায়ই মনে পড়েন, এখন ফোনের যোগাযোগ কথাবার্তা হয়। আর উনি শুধু নিজের সাহিত্য কর্মকে পশ্চিম বর্ধমানের মধ্যেই আটকে রাখেননি, উনি সারা পশ্চিমবাংলা ব্যাপী বিভিন্ন ছুটে বই বেড়ান, মেলাতে ছুটে বেড়ান। অংশগ্রহণ করেন। এমনকি শারীরিক ভাবেও অনেকটা মানে রয়েছে। উনি ধানবাদ পর্যন্ত পৌঁছেছেন, বেশ কয়েকবার গেছেন, ওখানে সাহিত্য অনুষ্ঠান করে এসেছেন ওই এলাকায়। তো সেই হিসেবে সাহিত্যের দিক থেকে উনি আমার কাছে অত্যন্ত প্রণম্য
এছাড়া দুর্গাপুরে চুনিলাল বাবুর সঙ্গে তো আপনার খুব হ্যাঁ, ভালো ওনার কথা কোনো কথা পরে বলছি, কুমুর কথা পত্রিকা। সম্পাদক। দুর্গাপুরের মানে বিধাননগরে নির্মল বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, নির্মল বাবু। প্রবীণদের মধ্যে উনি একজন উল্লেখযোগ্য সাহিত্যিকই বলবো। ওনার সাহিত্যের সব শাখাতেই অবাধ বিচরণ, খুব ভালো গল্প লিখতে পারেন এবং গল্পগুলো প্রতীকী ঢঙে এত সুন্দরভাবে লেখেন যাতে অনেক পাঠকেরই মনে হয়েছে, এবং আমার তো মনে হয় যে এই গল্পটা উনি আমাকে লক্ষ্য করেই হয়তো লিখেছেন। ভালো প্রবন্ধ লেখেন, আর ওনার সব থেকে লেখা ভালো লেখা হচ্ছে যেটাকে দুর্গাপুর নিয়েও একটা বই লিখেছেন, যেটাকে কৌতুক কি বলবো, রম্য রচনা। আমার রম্য রচনা উনি সিদ্ধহস্ত। আগে রম্য রচনা আর একজন লিখতেন, মিত্র, কি মিত্র যেন, উনিও বিধাননগরে থাকতেন। ঠিক আছে। আর এখনকার মোটামুটি লেখকদের এখনকার লেখকদের মধ্যে যুব সম্প্রদায়ের মধ্যে রাজীবের কথা তো আগেই বলেছি, বলা হলো, উল্লেখ করা হলো। অতনু ছেলেটা ভালো কাজ করছে। অতনুর সঙ্গে লাকি চট্টরাজ, সেও মোটামুটি ভালো কাজ করছে, বিভিন্ন অনুষ্ঠানেও যাচ্ছে। হীরক বন্দ্যোপাধ্যায়, ও একজন প্রতিষ্ঠিত কবি। স্নেহাশিস তো আছেই, আমাদের ষষ্ঠীপদ পাল, যার কথা কিছুটা উল্লেখ করে। হ্যাঁ, তো এই ষষ্ঠীপদ পাল পরবর্তীকালে আমাদের সমকণ্ঠের সঙ্গে যুক্ত হয়েছিলেন, দুর্গাপুর সাহিত্য সভার সঙ্গে যুক্ত হয়েছিলেন, এবং উনি আজীবন সদস্য। ওনার নিজস্ব পত্রিকা আছে, উনি বেশ কিছু শিশুদের জন্য বেশ কিছু বই উনি লিখেছেন। ঝর্ণাদি, তিনিও শিশুদের নিয়ে কাজ করেছেন, এখনো করছেন, এবং ঝর্ণাদিও একটা বই প্রকাশ করেছেন। সন্ধ্যাদি, উনি চণ্ডীদাসে থাকতেন। সন্ধ্যাদি তো সন্ধ্যা দাস তো ভুলে যাচ্ছি না। তো উনিও এখন আর ওনার লেখা চোখে পড়ে না, উনিও সেই সময় খুব সক্রিয় ছিলেন। আর এর আগে বলতে ভুলে গেছি, আমাদের দুর্গাপুর সাহিত্য সভার তরফ থেকে একটা উল্লেখযোগ্য বই আমরা করেছিলাম, তাতে ষষ্ঠীপদ পাল ছিলেন যেমন, তেমনি রূপময় পাল। বইটা আমার কাছে আছে, কবি পরিচিতি। হ্যাঁ, লেখক কৃষ্ণদেব বাবু আমাকে দিয়েছেন বইটি। যাই হোক, আমরা এখন অনুষ্ঠানের প্রায় শেষের দিকে এসেছি। আমি শেষ দুটো প্রশ্ন করব। তো প্রথম প্রশ্ন, যে আপনার বয়স তো এখন 80 অতিক্রম করেছে, 83। তো এই বয়সও, এই আগস্টে 84-তে পড়লাম। বাপ, তো এই বয়সেও আপনি তো বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছেন, কেমন ভাবে দিন কাটছে এবং লেখালেখি কেমন চলছে? এবং আমার শেষ প্রশ্ন, আমাদের দুর্গাপুর শহরের ভবিষ্যৎ নিয়ে কিছু বলুন। আমার সময় এখন কাটছে দুইভাবে। একটা হচ্ছে স্কুল থেকে ফিরে আসার পর আমার নাতনি, আমার ছেলের মেয়ে, তাকে নিয়ে মোটামুটি বেশ কিছুটা সময় কেটে যায়। আর বিকেল বেলায় থেকে মোটামুটি রাত্রি 8টা সাড়ে 8টা পর্যন্ত আমি নিজে কিছু লেখালেখি করার চেষ্টা করি। এখন 3টে লেখা নিয়ে আমি খুব ব্যস্ত। একটা হচ্ছে শিব ভক্ত রাবণ, দ্বিতীয়টা হচ্ছে দুর্গা প্রতিমা, যেটা দুর্গা,
দুর্গার প্রতীকী দুর্গা। আর তৃতীয়টা হচ্ছে আমার আত্মজৈবনিক লেখা। বাহ, এটা খুব দরকার। এটা সেই সময়কার অনেক কথা আমরা এই জানতে তিনটে কাজ নিয়ে আমি এখন লেখালেখির ব্যাপারে ব্যস্ত আছি। তবু এর মধ্যে কিছু ছাড়াভাবে লেখার কাজ করতেই হয়। যেমন অনুকতার সম্পাদকের মতো কিছু মানুষ কিছু আলোচনা করার জন্য বইপত্র দিয়ে যান। ওই রকমভাবে কিছু বাইরের কাজেও